আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি বলি নেই, আমি মোহাম্মদ রবিউল হাসান, আমি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে কর্মরত রয়েছি। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসের নাম হচ্ছে অডিট বা নিরীক্ষা। তো এই অডিট বা নিরীক্ষা সরকার চাইলেই যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কর বা ভ্যাট দেন তাদের অডিট করতে পারে। তো সাধারণত এই অডিট করতে গিয়ে যেসব প্রবলেম হয় সেটা হলো, সবচেয়ে মেইন যেটা প্রবলেম হয়, যখন কোনো প্রতিষ্ঠান অডিটের চিঠি পায় নিরীক্ষা অধিদপ্তর থেকে বা সংশ্লিষ্ট মূসক কার্যালয় থেকে, তখন যে প্রবলেমটা তৈরি হয় সেটা হলো, প্রতিষ্ঠান অনেকেই বলে যে আমরা আসলে একটা নিরীক্ষার জন্য যে যে তথ্য চাওয়া হয়েছে এই তথ্যগুলো না আমরা আসলে সংরক্ষণ করি নাই। এটা হলো মূল বিষয়। কেন সংরক্ষণ করেন নাই তারা আসলে এই জিনিসটা জানা নেই। তো একটি প্রতিষ্ঠান সাধারণত দেখা যাচ্ছে যে তাদের না জানা সত্ত্বেই বা ভ্যাট অফিসের সাথে যোগাযোগের অভাবের কারণে তারা এই দলিলগুলো সংরক্ষণ করে না। যদি তারা জানতো যে তাদের যে কোনো সময় অডিট বা নিরীক্ষা হতে পারে, যদি জানতো তাহলে তারা এই দলিলাদিগুলো সংরক্ষণ করতো। তো এখন সরকার কেন নিরীক্ষা করে? প্রশ্ন হলো, একটি প্রতিষ্ঠান আসলে বিভিন্ন সময় সাধারণত দেখবেন যে নিরীক্ষা বা অডিট করার ক্ষেত্রে সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারপরে লিমিটেড কোম্পানি এবং বড় বড় প্রতিষ্ঠান যারা আমদানি রপ্তানি করে, এইসব প্রতিষ্ঠানের বেশি অডিট করা হয়। সরকার চাইলে যে কোনো প্রতিষ্ঠানের অডিট করতে পারে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের অডিট করার অর্থ হচ্ছে যে তাদের অডিট করলে বা নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করলে তাদের কাছ থেকে সরকার কিছু ভ্যাট পাবে, এই আশায় আসলে করা হয়। তো যাই হোক, আসলে একটা প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন সময় আপনার হচ্ছে উৎপাদ উপকরণ সহক এগুলানের কারণে, তারপর ন্যায্য বাজার মূল্যর কারণে, তারপরে বিভিন্ন হ্রাসকারী সমন্বয়কারী হ্রাসকারী বৃদ্ধিকারী সমন্বয় করার কারণে, তারপরে উৎস মূসক কর্তন, তারপরে হচ্ছে এই বিভিন্ন কারণে একটা প্রতিষ্ঠানের আসলে যখন বা একটা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে সেক্ষেত্রে তাদের আসলে বিভিন্নভাবে ভ্যাটের হিসাব হয়। এই ভ্যাটের হিসাবগুলো না জানার কারণেই আসলে একটা প্রতিষ্ঠান এই অডিটের যখন চিঠি চলে যায় তখন তারা আসলে হাই হাই করতে থাকে। তো আজকে আমরা জানবো আসলে আজকে এই মুসো অডিট ম্যানুয়াল 2022 এটা যদি কোনো কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান কালেক্ট করে, বিভিন্ন লাইব্রেরি থেকে, এটা লাইব্রেরিতেও পাওয়া যায়, তো এটা কালেক্ট করে যদি এটার যথাযথভাবে একটা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে, তাহলে ওই প্রতিষ্ঠানের আসলে এই ধরনের প্রবলেম হবে না। তো সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদনকারী আমদানি রপ্তানি যে কার্যক্রমগুলো না করে, তো এই কার্যক্রমগুলোর পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠানকে তার হচ্ছে ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, টিআই নাম্বার, তারপর আয়কর অফিস, ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন মূসক ফর্ম, ক্রয় বিক্রয়, চালান, মজুদ, এই সব তথ্য আসলে তাদেরকে সংরক্ষণ করতে হয়। তো আমরা এইসব তথ্যগুলো আগে আমরা জানবো। চলুন যাই, আসলে একটা প্রতিষ্ঠান তার অডিট কার্যক্রম যখন আহ, যে কোনো মূসক কার্যালয় থেকে মূসক নিরীক্ষা কার্যক্রম চলমান থাকে, তো এই সময় আসলে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে সাধারণত আমরা কি কি তথ্য চেয়ে থাকি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কাছ থেকে সাধারণত 5 বছরের বিভিন্ন তথ্য চাওয়া হয়ে থাকে। এই তথ্যগুলো নিয়ে হচ্ছে যদি একটা প্রতিষ্ঠান কালেক্টে রাখে, সংগ্রহে রাখে, প্রতিদিন তারা হিসাব করে রাখে, তাহলে তাদের এই প্রবলেমগুলো আর হবে না। তো চলুন যাই, একটা আপনার হচ্ছে মূসক নিরীক্ষা থেকে অথবা স্থানীয় মূল্য সংযোজন কার্যালয় থেকে বা জাতীয় রাজস্ব বোর্ডের আপনার জাতীয় রাজস্ব বোর্ডের যেসব কার্যালয় নিরীক্ষা বা অডিট করতে পারে, অডিট ম্যানুয়াল অনুযায়ী এটা আমরা আছে। তো সেই সব অফিস যদি কোনো প্রতিষ্ঠানকে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানি রপ্তানিকারী প্রতিষ্ঠান, উৎস কর্তনকারী প্রতিষ্ঠান, তাদেরকে যদি নিরীক্ষার জন্য চিঠি দেয়, তাহলে দেখবেন যে এই কয়টি বিষয় তারা জানতে চাইবে। তো আমি এক এক করে এটা দেখেন। 1 নম্বরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মূসক নিবন্ধন সনদপত্রের কপি আপনাকে, অর্থাৎ একজন এটাকে বলা হচ্ছে ভ্যাট সার্টিফিকেট, বিআইএন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইটা সাধারণত আমরা চাইবো
কেন চাইবো, ওখানে তার বিন নাম্বারটা আছে, ওই বিন নাম্বারটা সব বিভিন্ন সেই উৎপাদনকারী হিসেবে নিয়ে আপনার হচ্ছে উৎপাদনকারী না সার্ভিস না ইম্পোর্ট না এক্সপোর্ট, তারপরে হচ্ছে বিভিন্ন কি হিসেবে নিয়েছে ঠিকানা সবকিছু ওখানে মালিকের অনেক ক্ষেত্রে নাম দেওয়া থাকে না ঠিকানা, সেজন্য মূসক নিবন্ধনের সনদপত্রটা আমরা চাইবো নিরীক্ষা করার সময়। তারপরে টি আইন সনদপত্রের কপি এবং আয়কর দাখিল সংক্রান্ত সার্কেলের নামও চাইতে হবে। অর্থাৎ টি আইন সনদপত্রের কপি, প্রতি বছর আয়কর দেওয়া হয়। এই একটা প্রতিষ্ঠানের মালিক কি করে, বা লিমিটেড কোম্পানি হোক, পার্টনারশিপ বিজনেস হোক, ব্যক্তি মালিকানা হোক, তখন তারা কিন্তু আমাদের কাছে ভ্যাট সার্টিফিকেট নেওয়ার আগেই তাকে টিআইন নাম্বার নিতে হয়। তো যখন টিআইন নাম্বার দেয় তাহলে আমরা দেখব যে ওই আয়কর অফিসে তারা প্রতি বছর কি পরিমাণ তারা হচ্ছে আয়কর দিচ্ছে, এইটার উপরে আমরা তার বিজনেসের আমরা হচ্ছে এই মানে ইয়ে করে সিনক্রোনাইজ করে আমরা তথ্যগুলো বের করি যে ভ্যাট অফিসের সাথে তারা ভ্যাট কতটুকু দিচ্ছে, আয়কর অফিসে আয়কর কতটুকু দিচ্ছে, এই কারণেই আমরা আয়কর সনদপত্র চেয়ে নিই। 3 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট নিরীক্ষা মেয়াদে মূসক ব্যবস্থাধীনে রক্ষণাবেক্ষণকৃত হিসাব পুস্তক দলিল। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা পরিচালনা করে তখন তাকে বেশ কিছু আপনার হচ্ছে রেজিস্টার সংরক্ষণ করতে হয়, এই রেজিস্টার গুলো আমরা নিয়েই ভ্যাট ক্যালকুলেশন করে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন 3 ক হচ্ছে ক্রয় হিসাব পুস্তক, এটা হলো পুরাতন আইনে হচ্ছে মূসক ফরম 16 এবং নতুন আইনে এটা হচ্ছে মূসক 6.1, এটাকে ক্রয় হিসাব পুস্তক বলা হয়। বিক্রয় হিসাব পুস্তক হচ্ছে মূসক 17 পুরাতন আইনে 91 সালের আইনে, আর 12 সালের আইনে হচ্ছে 2012 সালের আইনে হলে মূসক 6.2। চলতি হিসাব পুস্তক মূসক 18। তারপর ঘ নাম্বার হচ্ছে উপকরণ উৎপাদ সহ, তারপর হচ্ছে মূল্য ভিত্তিক ঘোষণাপত্র মূসক পুরাতন আইনে মূসক 1, মূসক ফরম 1 এবং নতুন আইনে হচ্ছে মূসক 4.3 এবং অনুমোদন পত্রের কপি সহ। এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটা প্রতিষ্ঠান হচ্ছে উপকরণ উৎপাদ সহক অর্থাৎ মূল্য ঘোষণা দিয়ে থাকে, এই মূল্য ঘোষণাটা আমাদের জন্য খুবই গুরুত্ব। এই মূল্য ঘোষণা না দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান রেয়াত নেয় তাহলে সেই রেয়াতটা আসলে বাতিল হয়ে যায়। তো এই প্রতিষ্ঠানটা আসলে উপকরণ উৎপাদ সহক কিভাবে ঘোষণা দিয়েছে সেটা আমরা হচ্ছে জানতে চাই, এর কপিগুলো এবং অনুমোদন হয়েছে কিনা, অর্থাৎ উপকরণ উৎপাদ সহক মূল্য ঘোষণাটা অনুমোদন হয়েছে কিনা সেটারও অনুমোদনের কপি আমরা চাইবো, অর্থাৎ নিরীক্ষা করার ক্ষেত্রে। তারপরে উম নম্বর হচ্ছে উপকরণ কাঁচামাল ক্রয়ের সপক্ষে বিল অফ এন্ট্রি এবং ক্রয় চালানপত্র মূসক হচ্ছে 11 পুরাতন আইনে 91 সালের আইনে এবং হচ্ছে 2012 সালের আইনে মূসক 6.3 এবং ক্যাশ মেমো ভাউচার সহ। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা চাইবো। তাহলে 5 বছরের জন্য আপনাকে অবশ্যই এই দলিলাদি অবশ্যই সংরক্ষণে আপনার হচ্ছে রাখতে হবে। তাহলে উপকরণ কাঁচামাল যে ক্রয় করে একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, সেটা বিল অফ এন্ট্রি অনুযায়ী হোক, স্থানীয় বাজার থেকে হোক, তাহলে এই চালানপত্র ক্রয় চালানপত্রগুলা পুরাতন আইনে মূসক 11 এবং নতুন আইনে হচ্ছে মূসক 6.3 আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে। তারপরে বিক্রয় কর চালানপত্র মূসক পুরাতন আইনে হচ্ছে 11 মূসক 6.3 এর কপি, দাখিল পত্রের কপি অর্থাৎ মূসক পুরাতন আইন হচ্ছে 19, মূসক ফরম 19 পুরাতন আইন এবং মূসক হচ্ছে 9.1 এবং 9.3ও এখানে আছে, যারা টার্নওভার কর দিয়ে থাকে তাদের হচ্ছে মূসক 9.3। তাহলে দাখিল পত্রের কপি অবশ্যই লাগবে, অর্থাৎ আপনি ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রতি মাসে যে দাখিল পত্রটা দেন সেটা প্রতি মাসেরই সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে মূসক নিরীক্ষা অর্থাৎ অডিট করার সময় এই দাখিল পত্রগুলো হচ্ছে অফিস থেকে চাবে এবং এই দাখিল পত্রগুলো আপনার হচ্ছে যাচাই বাছাই করেই আপনার কাছ থেকে সরকার কোনো ভ্যাট পাবে কিনা, আপনি কোনো সরকারের কাছে কোনো পাওনা থাকে কিনা, এগুলো ক্যালকুলেশন করা হয়। সুতরাং এই দলিলাদি অবশ্যই সংরক্ষণ করতে হবে। তারপরে হচ্ছে ট্রেজারি চালান এবং রেয়াত গ্রহণের প্রমাণ উৎস, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান রেয়াতি প্রতিষ্ঠান রয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা রেয়াত গ্রহণ করে, এই রেয়াতের আপনি কিভাবে রেয়াত গ্রহণ করলেন, কিভাবে মূল্য ঘোষণা দিয়েছেন, এই কপিগুলো অবশ্যই রাখতে হবে এবং ট্রেজারি চালানগুলো সংগ্রহে রাখতে হবে। এইগুলান আমরা এই দেখেন এটা একটা চিঠি, কিন্তু এই চিঠির মাধ্যমেই কিন্তু ওই প্রতিষ্ঠানের কাছ থেকে এটা চাওয়া হয়েছে। তারপর হচ্ছে ব্যান্ডল রেজিস্টার, অর্থাৎ যেসব বিড়ি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের এই ব্যান্ডল রেজিস্টার থাকে, তারা কি পরিমাণ ব্যান্ডল আপনার হচ্ছে ব্যবহার করলো সেই ব্যান্ডলের দলিলাদি আমরা চাইতে পারি। তারপর হচ্ছে পণ্য রপ্তানির সপক্ষে বিল অফ এক্সপোর্ট ইনভয়েস পিআরসি যদি থাকে তাহলে এগুলানো আমাদের দিতে হবে এটা নিরীক্ষার কাজে সহযোগিতা করার জন্য। তারপরে দেখেন
4 নম্বর বলছে নিরীক্ষা মেয়াদের সংশ্লিষ্ট নিম্নবর্ণিত বাণিজ্যিক দলিলাদি আপনার হচ্ছে যথা নিরীক্ষা মেয়াদের সংশ্লিষ্ট, নিরীক্ষা মেয়াদ মানে কি, অর্থাৎ আমরা আসলে ভ্যাট অফিস থেকে ওই প্রতিষ্ঠানের আমরা 5 বছরের বা 3 বছরের বা 2 বছরের না 1 বছরের অডিট করতেছি, সেই অডিট আপনার হচ্ছে যে সময়ের অডিটের তথ্য চাওয়া হবে সেই সময়ের আপনাকে দিতে হবে সিএ ফার্ম কর্তৃক প্রত্যায়িত সংশ্লিষ্ট নিরীক্ষা মেয়াদের বার্ষিক প্রতিবেদন, সিএ রিপোর্ট বলা হয় এটাকে। সিএ ফার্ম কি কাজ করে, সিএ রিপোর্ট কিভাবে নিতে হয়, আজকে আসলে এতদূর আমি যেহেতু আজকে বলেছি যে অডিট করার জন্য একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কি কি দলিলাদি নেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং সিএ ফার্ম কিভাবে আপনার হচ্ছে সিএ রিপোর্ট প্রদান করে সেগুলো বিস্তারিত পরে অন্য কোনো সময় আলোচনা করব। তো এই সিএ ফার্ম কর্তৃক প্রত্যায়িত সিএ রিপোর্ট লাগবে। তারপর হচ্ছে একটি প্রতিষ্ঠান যে বিদ্যুৎ ব্যবহার করতেছে, গ্যাস ব্যবহার করছে, ওয়াসা, টেলিফোন বিল ইত্যাদির কপি উৎপাদিত পণ্যের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ একটা প্রতিষ্ঠান ধরেন সাপোজ এটা একটা খাদ্য উৎপাদন করছে, ওই ফ্যাক্টরিতে ওই খাদ্য তৈরির জন্য যখন মূল্য ঘোষণা দেন তখন কি পরিমাণ খাদ্য উৎপাদনের জন্য আপনি হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ বিল ব্যবহৃত হয়, গ্যাস ব্যবহৃত হয়, পানি ব্যবহৃত হয়, এগুলানের কিন্তু আপনি হচ্ছে মূল্য ঘোষণাতে দিয়ে দেন। তো সুতরাং ওইটার সাথে আমরা অডিট করার সময় এই বিষয়গুলো কিন্তু অডিট কর্মকর্তারা এটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবে। অর্থাৎ আপনি বিদ্যুতের বিল এসে যখন অনেক বেশি চলে আসবে তখন ধরেই নিব আমরা বিদ্যুৎ এবং গ্যাসের বিল অনেক বেশি আসলে আমরা ধরে নেব যে আসলে আপনার উৎপাদনটা অনেক বেশি ছিল কিন্তু আপনি আসলে কম দিয়েছেন। এভাবে আমরা এটা ক্রস ভেরিফাই করে কিন্তু এই অডিটটা করা হয়। সুতরাং একটি প্রতিষ্ঠান অবশ্যই বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার, টেলিফোনের বিল অবশ্যই 5 বছরের জন্য মিনিমাম আপনাকে এটা সংরক্ষণ করতে হবে। তারপর দেখেন প্রতিষ্ঠানের সকল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং সংশ্লিষ্ট নিরীক্ষা মেয়াদের ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে যতগুলা ব্যাংক রয়েছে আমরা চাইলেই কিন্তু ওই ব্যক্তির এনআইডি দিয়ে প্রত্যেকটা ব্যাংকে আমরা সিটি দিয়ে আপনার ব্যাংকের ট্রানজাকশনের হিসাব আমরা নিতে পারি। সুতরাং ভ্যাট রেজিস্ট্রেশনের সময় 9.1 অথবা 9.3-তে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আর ব্যাংক অ্যাকাউন্ট দেন নাই, সেটা যে আসলে ভ্যাট কর্মকর্তারা বের করতে পারবেন না এমনটি কিন্তু ভাবার নয়। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনি তথ্য গোপন না করে সকল ব্যাংক স্টেটমেন্ট, সকল ব্যাংকের আপনার হচ্ছে নিরীক্ষা মেয়াদের 5 বছরের স্টেটমেন্ট চালে 5 বছর, 3 বছর চালে 3 বছর, 2 বছর চালে 2 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আয়কর পরিশোধ সংক্রান্ত ইনকাম ট্যাক্স রিটার্নের কপি, অর্থাৎ আপনি কি পরিমাণ বাৎসরিক আয় করেছেন সেই আয়ের উপর ব্যয়ের উপর আপনাকে যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই ইনকাম ট্যাক্সের হচ্ছে আপনার হচ্ছে এই আয়কর পরিশোধের যে ইনকাম ট্যাক্স রিটার্নের কপিটাও আমাদেরকে জমা দিতে হবে। এই রিটার্ন অনুযায়ী আমাদের ওই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ক্রস ভেরিফাই করে সিনক্রোনাইজ করে আমরা কি করি দুটার সাথে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের তথ্য বের করে আমরা আসলে ওই প্রতিষ্ঠানের দায় দেনার হিসাব করা হয়। তো সুতরাং অবশ্যই রিটার্নের কপি আপনাকে সংরক্ষণ করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন। 5 নম্বর দেখেন নিরীক্ষা মেয়াদের নিম্নবর্ণিত তথ্য বিবরণী মাস এবং বছর ভিত্তিক প্রস্তুত করে হার্ড কপি সফট কপি সরবরাহ করতে হবে। কাদেরকে? আমাদেরকে। অর্থাৎ নিরীক্ষা মেয়াদে দেখেন আমদানিকৃত উপকরণ কাঁচামাল ক্রয় সংক্রান্ত বিবরণী, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসে কোনো মাল, কাঁচামাল, এই কাঁচামাল থেকে সত্যিকার এই উপকরণ থেকে আপনি হচ্ছে আপনার এই ক্রয় সংক্রান্ত বিবরণী বিল অফ এন্ট্রি অনুযায়ী উপকরণ ভিত্তিক, তো এটা হচ্ছে আপনি কি পরিমাণ কাঁচামাল নিয়ে আসলেন তার কত টাকা ব্যয় হলো এটা বিল অফ এন্ট্রি অনুযায়ী এই তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। এগুলো আমার নিরীক্ষার সময় জমা দিতে হবে। স্থানীয় মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান হতে নাম্বার স্থানীয় মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান হতে উপকরণ কাঁচামাল ক্রয় সংক্রান্ত বিবরণী, অর্থাৎ স্থানীয় মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান হতে উপকরণ আপনার হচ্ছে কাঁচামাল, অর্থাৎ শুধু আমদানি করেই যে আপনি হচ্ছে কাঁচামাল ক্রয় করে নিয়ে আসবেন, উপকরণ নিয়ে আসবেন এমনটি নয়। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি স্থানীয় কোনো বাজার থেকেও কিন্তু উপকরণ কাঁচামাল ক্রয় করতে পারেন, সেটার কিন্তু আইটেম ভিত্তিক চালানোয়ারি কিন্তু আপনাকে তথ্য দিতে হবে। তারপরে স্থানীয় অনিবন্ধিত, শুধু নিবন্ধিত না অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকেও যদি উপকরণ কাঁচামাল ক্রয় করে না আপনার হচ্ছে আইটেম ভিত্তিক, সেই ক্রয় সংক্রান্ত বিবরণীও আমাদেরকে জমা দিতে হবে। তারপরে আসছে দেখেন উপকরণ ক্রয় এবং ব্যবহার সংক্রান্ত বিবরণী মূসক পুরাতন আইনের 16 মূসক 6.1 এর নির্ধারিত, এটা হলো 6.1 নতুন 2012 সালের আইন মোতাবেক নির্ধারিত ছক মোতাবেক
মাস এবং অর্থ বছর ভিত্তিক আপনাকে তথ্য দিতে হবে। তারপরে দেখেন নাম্বার, উৎপাদিত পণ্য ও সরবরাহ বিবরণী মূসক 17, এটা পুরাতন আইনে, নতুন আইন হচ্ছে মূসক 6.2 অনুযায়ী পণ্য ভিত্তিক মাস অর্থ বছর ভিত্তিক এই তথ্যগুলা দিতে হবে। না দিলে এই তথ্যগুলানের মাধ্যমেই আছে অডিট কর্মকর্তারা আসলে কি করে আপনার হচ্ছে এই অডিট কার্যক্রম পরিচালনা করে। তো এই তথ্যগুলো অবশ্যই আপনাকে যে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা আপনার হচ্ছে প্রযোজ্য সেই অংশটুকু জমা দিতে হবে। তারপরে 6 নাম্বার দেখেন চলতি হিসাব বিবরণী মূসক 18 নির্ধারিত ছক মোতাবেক, এটা হচ্ছে চলতি হিসাব মূসক 18, এটা মূসক 18 আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে দাখিল পত্রের বিবরণী মাস ও বছর ভিত্তিক, এটা দিতে হবে। ব্যান্ডল ক্রয় এবং ব্যবহারের হিসাব, অর্থাৎ বিড়ি এবং সিগারেটের প্রতিষ্ঠানের জন্য এই চিঠিটা করা হয়েছে। সুতরাং বিড়ি এবং সিগারেটের ক্রয় আপনার ব্যান্ডল ক্রয় কি পরিমাণ ব্যান্ডল ক্রয় করা হয়েছিল সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে, এর হিসাবটা অবশ্যই আছে। এবং হচ্ছে ব্যবহারের যে হিসাব সেটা মাস এবং অর্থ বছর ভিত্তিক আপনাকে ভ্যাট অফিসে নিরীক্ষার জন্য জমা দিতে হবে। রেয়াত গ্রহণ সংক্রান্ত বিবরণী, অর্থাৎ বিল অফ এন্ট্রি এবং ক্রয় চালান ভিত্তিক, তাহলে কি পরিমাণ আপনি রেয়াত গ্রহণ করেছেন সেই রেয়াতের প্রমাণ আপনাকে দিতে হবে যে আমি এই পরিমাণ রেয়াত গ্রহণ করেছি, তাই না? মূল্য ঘোষণা, আপনার বারবার বলছি, কোনো প্রতিষ্ঠান যদি মূল্য ঘোষণা না দিয়ে রেয়াত গ্রহণ করে থাকে তাহলে সেই রেয়াত বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা অনেকেই এই বিষয়টা অনেক প্রতিষ্ঠান ভুল করেছে, তারা পরবর্তীতে রেয়াত বাতিল হয়েছে এবং তাদের নামে মামলা হয়েছে মূসক ফাঁকির। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। নাম্বার হচ্ছে রাজস্ব বিবরণী মাস ও অর্থ বছর ভিত্তিক ট্রেজারি চালানওয়ারি, রপ্তানি সংক্রান্ত বিবরণী, তারপর হচ্ছে খাত ভিত্তিক বার্ষিক আয় ও ব্যয় বিবরণী, অফিস শাখা বিক্রয় কেন্দ্র, তারপর হচ্ছে গোডাউন, তারপর ইত্যাদির তালিকা সহ ভাড়ার বিবরণী, চুক্তিপত্র সহ এবং প্রতিষ্ঠানের ছক মোতাবেক। তাহলে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অডিট কার্যক্রমের ক্ষেত্রে অডিট কর্মকর্তারা এটা আপনার হচ্ছে চাইবে। তো আপনার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আপনার হচ্ছে দেখবেন হচ্ছে কি কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে, একটু আলাদা হয়ে থাকে, বাকি মোটামুটি সব তথ্যগুলো নিয়ে কিন্তু মোটামুটি একই রকম হয়ে থাকে। সুতরাং আপনার হচ্ছে আমি দেখেন এটা আরেকটা চিঠি আরেকটা প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে। ক্রয় 3 নম্বরে দেখেন ক্রয় হিসাব পুস্তক, বিক্রয় হিসাব পুস্তক, চলতি হিসাব পুস্তক, তারপরে বিল অফ এন্ট্রি, বিক্রয় চালানপত্র, বিল অফ এক্সপোর্ট, ইনভয়েস, পিআরসি, এটা কমন, এগুলো চাবি। তারপরে দেখেন যে নিরীক্ষা মেয়াদ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত দলিলাদি, একটু চিঠির একটু ভাষা চেঞ্জ, আসলে সমস্যা নাই, ঘুরে ফিরে একই তথ্য। যেমন এখানে 4 নাম্বার বলছে দেখেন 4 ক সিএ ফার্ম কর্তৃক প্রণীত ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডিটেলস এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, বিভিন্ন প্রকার সেবা পণ্য সরবরাহ যোগানের স্টেটমেন্ট, অন্যান্য ব্যয়ের স্টেটমেন্ট, এগুলান কিন্তু আপনাকে নিরীক্ষার সময় দিতে হবে। যে বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার, টেলিফোনের ইত্যাদির বিল, ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন, এগুলান কিন্তু দিতে হচ্ছে। 5 নম্বরে দেখেন তথ্য বিবরণী আমদানিকৃত উপকরণ, কাঁচামাল, উৎপাদিত পণ্যের আসলে হচ্ছে ফিনিশড গুডস ওপেনিং টু ক্লোজিং মজুদ সমাপনী বিবরণী আইটেম ভিত্তিক বিল অফ এন্ট্রি অনুযায়ী। অর্থাৎ দেখবেন আমদানি করে নিয়ে আসছেন হচ্ছে সাপোজ 5 টন কাঁচামাল, তো 5 টন কাঁচামাল আমদানি করে নিয়ে এসে আপনি দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনি হচ্ছে আপনার 2 টনের আপনি হচ্ছে পণ্য আপনি হচ্ছে উৎপাদন করলেন, সেটার আবার বিক্রি করেছেন, আর বাকিগুলো করেন নাই, মজুদ রয়েছে। এই যে একটা হিসাব, এই হিসাবটা আপনি এখন আমদানি করে নিয়ে আসছেন 5 টন, তার থেকে 2 টন দিয়ে আপনি হচ্ছে আপনার উৎপাদন কার্যের সকল আপনার হচ্ছে সকল এলিমেন্টস তৈরি করেছেন, এবং আপনার 3 টন যে আরো মজুদ আছে এইটার হচ্ছে আইটেম ভিত্তিক বিল অফ এন্ট্রি অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই সেই তথ্য দিতে হবে। তো আপনি স্থানীয় পর্যায় থেকে কি উপকরণ ক্রয় করেছেন, নিবন্ধিত বা অনিবন্ধিত প্রতিষ্ঠান, সেগুলানের তথ্য এখানে চাওয়া হয়েছে। ঘুরে ফিরে ওই প্রায় একই রকমের জিনিস। তো এই জিনিসগুলো আপনার আপনার অবশ্যই দিতে হবে। তো আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনার মূসক কর্মকর্তাগণ দেখবেন যখন নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে, এটা হচ্ছে অডিট ম্যানুয়াল 2022 আমার কাছে যেটা আছে, অত্যন্ত একটা ভালো বই। আপনারা এটা অডিট ম্যানুয়ালটা আপনার হচ্ছে ঢাকার বিভিন্ন লাইব্রেরি থেকে এটা কিনে নিতে পারেন। তো এখানে একজন অফিসার কিভাবে অডিট ম্যানুয়াল পরিচালনা করবে, একটা অডিট কার্যক্রম পরিচালনা করবে, একজন আপনার হচ্ছে এই অডিট কাজের সাথে কোন ধরনের কর্মকর্তা সংশ্লিষ্ট থাকবে,
কোন একজন এআরওর কি কাজ হবে, একজন আরওর কি কাজ হবে, একজন কমিশনার স্যারের কি কাজ হবে, এগুলান স্টেপ টু স্টেপ এই অডিট ম্যানুয়ালে আলোচনা করা হয়েছে। এবং আপনার হচ্ছে একটি প্রতিষ্ঠান কিভাবে ট্যাক্স ফাঁকি দিতে পারে সেই কর্মপদ্ধতি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাদেরকে কিভাবে তাদের সাথে অডিট করার সময় তাদের সাথে বৈঠক করতে হবে, তাদের হচ্ছে প্রতিষ্ঠান কিভাবে পরিদর্শন করতে হবে, এবং এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে অডিট ম্যানুয়াল 2022 এটাতে আলোচনা করা হয়েছে। এই জন্য চাইলেই একজন কর্মকর্তা অথবা প্রতিষ্ঠানের লোক একটা সাধারণ লাইব্রেরি থেকেই অথবা অনলাইনে অডিট ম্যানুয়াল 2022 এর পিডিএফ অংশটুকু আপনারা কালেক্ট করে পড়তে পারেন। তো সকলকে ধন্যবাদ। আপনারা যদি সচেতন না হন তাহলে এই আপনাদের যখনই এই অডিটের চিঠি যাবে তখন এই তথ্যগুলো না আপনারা আসলে সংরক্ষণ করবেন না, তখন আপনারা এই তথ্যগুলো দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন জরিমানার সম্মুখীন হবেন। তো এমনও হয়েছে, আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে, ভাই আমার হচ্ছে আমি তো জানতামই না, আমি ব্যবসা পরিচালনা করছি, আমার হঠাৎ করে অডিটের চিঠি এসেছে, এরকম ঘটনা ঘটেছে। তারা অত্যন্ত বিপদে পড়েছে। তখন আপনি যে ধরনের প্রতিষ্ঠানে হন না কেন, তবে আমরা সাধারণত বৃহৎ প্রতিষ্ঠানগুলোকেই অডিট করে থাকি। অর্থাৎ আপনার হচ্ছে ভ্যাট অফিস থেকে আপনার হচ্ছে দেখবেন উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারপর লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ বিজনেস, আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট এই ধরনের বড় বড়, অর্থাৎ একটা সাপোজ একটা জেলাতে আপনার হচ্ছে 500টা প্রতিষ্ঠান আছে, 500টা প্রতিষ্ঠান থেকে আমরা ট্রানজেকশন অনুযায়ী আপনার হচ্ছে সিলেক্ট করা হয়, ট্রানজেকশন অনুযায়ী। অর্থাৎ সবচেয়ে বেশি যার হচ্ছে আপনার লেনদেন বেশি থাকে, উৎপাদনের পর্যায়ে বেশি থাকে, তারপর আমদানি রপ্তানির তথ্য বেশি থাকে, এই ধরনের ট্যাক্স ফাঁকি দেয় জন্যই এই ধরনের প্রতিষ্ঠান হয়তো অডিট করে আমরা সরকার এই ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেতে পারে, এই জন্য এই বড় বড় প্রতিষ্ঠানকে অডিট করা হয়। তবে হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানেরই অডিট করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে। তো ধন্যবাদ। আপনারা আপনার এই সকল তথ্য কালেক্টে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অন্তত যেটুকু পারি তথ্য দিয়ে সহযোগিতা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।